চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভ্রমণ গদ্য পত্রিকার ভ্রমণ লেখক ও সম্পাদক মাহমুদ হাফিজ। শুভ সকাল, কেমন আছেন? আছে মোটামুটি ভালো। জি, ধন্যবাদ আপনাকে। এই যে ভ্রমণ গদ্য শব্দটা, শিরোনামটা আমরা ব্যবহার করছি, এটা একটি পত্রিকা, সেটি সম্পর্কে জানতে চাই। কারণ এইটা মাথায় আসলেই, ভ্রমণ গদ্য মাথায় আসলে ভ্রমণ পিপাসু মানুষদের কথা মনে পড়ে, সেটি সম্পর্কে জানতে চাই। আমরা আগে ভ্রমণ কাহিনী বলতাম, এটা আমি এটা শব্দটা আমি জোটবদ্ধ করেছি। ভ্রমণ এবং গদ্য, আমরা যারা ভ্রমণ পিপাসু বা ভ্রমণ করে থাকি তারা সাধারণত এসে যে গদ্যটা লিখি সেই গদ্য কেন্দ্রিক এটি একটি লিটল ম্যাগাজিন। এটা আমরা একটি ভ্রমণ সাহিত্যের একটি নতুন ধারা তৈরির জন্যে আমরা এটা প্রকাশ করি 2018 সালে। এই নামটি ভ্রমণ গদ্য নামটি এটা প্রমাণ করে যে এটি একটি নতুন ধারা তৈরি করার জন্য আমরা এটা শুরু করেছি। কত সালে শুরু হয়েছিল? এটা 2018 সালে নভেম্বরে আমি শুরু করি এবং সম্পাদক হিসাবে আমি এটার প্রকাশ করি। এই আইডিয়াটাও আমার, যে ভ্রমণ গদ্য করতে হবে যাতে ভ্রমণ সাহিত্যের একটা নতুন ধারা তৈরি করা যায়। যে মূল লক্ষ্যটা নিয়ে শুরু করেছিলেন, সেটা কতটুকু ফুলফিল হয়েছে? হ্যাঁ, অনেকখানি ফুলফিল হয়েছে। কারণ হচ্ছে 10 বছরে, আপনি জানেন 10 বছরে অনেকগুলো সংখ্যা বের করেছি আমরা, এবং আমাদের একটা মূল লক্ষ্য ছিল যে ভ্রমণকে কেন্দ্র করে একটি সাহিত্য আন্দোলন তৈরি করা। আমাদের সঙ্গে থাকবে যারা পর্বত প্রেমী, যারা এমনিতে ভ্রমণ করেন, যারা এমনিতে অ্যাডভেঞ্চার ভালোবাসেন, যারা পাখিকে ভালোবাসেন, নিসর্গকে ভালোবাসেন, তাদের সঙ্গে তাদেরকে নিয়ে আমরা একটা মোর্চা মতো করেছি। তারা আমাদের এখানে ভ্রমণ করেন এবং তারা আমাদের এখানে লিখছেন, এবং প্রতি মাসেও আমরা একটা ভ্রমণিকদের নিয়ে, আমরা ভ্রমণিকদের নিয়ে আমরা একটা আড্ডা, ব্রেকফাস্ট আড্ডা বলি আমরা, এটা আমরা করে যাচ্ছি প্রতি মাসে একটা করে। ফলে এটা যারা সাহিত্য পিপাসু আর বিশেষ করে যারা ভ্রমণ করেন তাদের মধ্যে কিন্তু ভ্রমণ গদ্য এবং ভ্রমণ আড্ডা খুব জনপ্রিয় এখন একটি নাম। আচ্ছা, এই ভ্রমণ গদ্য বা ভ্রমণকে নিয়ে যখন আপনারা বিশ্লেষণ করেছেন, রিসার্চ করেছেন, তখন তো অনেক কিছু জানতে পেরেছেন। ভ্রমণ বিষয়টা যেটা মনে হয় যে আমরা একটু ঘুরতে গেলাম, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেলাম, একটা নতুন কিছু দেখলাম। ভ্রমণটা মানে কি আসলে এটাই বোঝায়, নাকি মেন্টাল স্পেস বা আরও কিছু বোঝায়, বা মানসিক প্রশান্তি যেটা আমরা খুঁজে বেড়াই সব সময়, সেক্ষেত্রেও ভ্রমণটা কাজে দেয় কিনা? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার বলেছেন। আমরা আসলে সৃষ্টির মধ্যে আমরা কিন্তু ইউনিক, প্রত্যেকের টেস্ট, রুচি এবং সবকিছু কিন্তু আলাদা। ফলে এক একজন হয়তো এক এক রকম করে, কেউ মেন্টাল পিসের জন্য ভ্রমণ করছে, কেউ হয়তো এমনিতেই সে অবকাশের জন্য ভ্রমণ করছে, কিংবা কেউ হয়তো দরকারি কাজেও হয়তো ভ্রমণ করছে, বিভিন্ন ধরনের ভ্রমণ। কিন্তু আমরা ভ্রমণটাকে বলছি দেশে বা বিদেশে যেখানেই যান, দর্শনীয় স্থান যান, কিংবা কোনো জাদুঘর দেখেন, কিংবা কোনো আর্ট কালচার দেখেন, কিংবা কোনো নিছক কোনো সমুদ্র বা পাহাড়ে যান, এইটার থেকে যে উৎসারিত যে শিল্প, আমরা বলছি যে আপনি দেখে আসার পরে যে আপনার একটা লেখা, কিংবা আপনার একটা ছবি, কিংবা আপনি ফটোগ্রাফি করলে ফটোগ্রাফিটা করেন, আপনি যদি লিখতে পারেন লেখেন, আপনি যদি ছবি আঁকতে পারেন ভ্রমণে যে ছবি আঁকেন। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে ভ্রমণ হবে সৃষ্টিশীল। আমাদের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে যে ভ্রমণে যাওয়ার পরে আপনি ফিরে এসে আপনি গ্রেটার পিপলের জন্য, যারা ভ্রমণে এখনো যায় নাই, তাদের জন্য আপনার অনুভবটাকে, আপনার যে আপনি যেটা ভ্রমণ থেকে যে অনুভবটা আপনি পেয়েছেন, সেটাকে আপনি আবার অন্যের কাছে প্রকাশ করেন। তাহলে হচ্ছে কি যে অন্য কেউ আবার যারা ভ্রমণে এখনো যাননি, তারা আপনার লেখা কিংবা আপনার সেই ছবি দেখে, কিংবা আপনার আর্ট বা অন্য কিছু দেখে তারা একটু উৎসাহিত, অনুপ্রাণিত হতে পারে। তো ফলে আমরা সবসময় বলে থাকি যে সৃষ্টিশীল ভ্রমণই হচ্ছে ভ্রমণ গদ্যের মূল লক্ষ্য। এরকম। আপনি কি পেশাগতভাবেই ভ্রমণ গদ্য সম্পাদক, নাকি অন্য কোনো প্রফেশনেও আছেন? না, আসলে আমি মূলত আমি সাংবাদিক। আমি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছিলাম বলবো, কারণ আমি মেন স্ট্রিমের সাংবাদিকতা আমি করছি না, কিন্তু এখনও সংবাদপত্র বা এই রিলেটেড যে সমস্ত অর্গানাইজেশন, এর সঙ্গেই আছি। আর আমি ব্যক্তিগতভাবে একটা এমএনসির সঙ্গেও যুক্ত, মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত, সেটি এনার্জি রিলেটেড, সেটি পেশা। কিন্তু ভ্রমণ গদ্য কেন্দ্রিক এই পত্রিকাটা কোনো বাণিজ্যিক পত্রিকা নয়, ফলে এটা কোনো পেশা হওয়ার সুযোগ নেই।
আর এটা আমরা করছি ভ্রমণ সাহিত্যকে উচ্চকিত করে তুলে ধরার জন্য, কোনো অর্থ রোজগারের জন্য নয়। বাহ, এই যে ইনোভেটিভ যে আইডিয়াটা এসেছেন, যে এটাকে তো এখন অনেকে এই আইডিয়াটা পেয়েছে, সেই জায়গা থেকে তো অনেকেই এটা পেশাদারিত্বের জায়গা তৈরি করতে পারে, সেক্ষেত্রে আপনার কি মতামত রয়েছে? না, আমার মতামত হচ্ছে যদি ভ্রমণকে কেন্দ্র, হ্যাঁ অলরেডি অনেকেই ভ্রমণ থেকে মানে উৎসাহিত হয়ে অনেকে প্যাকেজ ট্যুর কোম্পানি করেছে, অনেকে পত্রিকাও করেছে, হয়তো তাদের সেটা পেশা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যটা, আমাদের হয়তো অন্য পেশা আছে, কিন্তু এইটাকে একদম পেশা হিসেবে দাঁড় করানো, এটা তো সাহিত্য, কারণ বাংলাদেশে এখনো জনপ্রিয় সাহিত্যিকরাও কিন্তু পেশা হিসাবে, সাহিত্য বা লেখকরা কিন্তু পেশা হিসাবে, এটা খুব কম লেখক আছেন যারা পেশা হিসেবে এটাকে নিতে পারেন। কারণ হচ্ছে এখান থেকে খুব বেশি অর্থ উপার্জনের সুযোগ হুমায়ুন আহমেদের মতো জনপ্রিয় লেখক কিংবা ইমদাদুল হক মিলনের মতো জনপ্রিয় লেখকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা সিরিয়াস সাহিত্য, আরও জনপ্রিয় লেখক নন, পপুলার সাহিত্যিক নন, তাদের জন্য পেশা হিসাবে নেয়া খুব কষ্টকর। এই জন্যে অনেক লেখককে আপনারা উপস্থাপক, আপনারা এই মিডিয়ায় বলে থাকেন যে আপনি আর কি করেন, তখন উনি হয়তো বলেন যে আমি শিক্ষক, কিংবা আমি হয়তো অন্য কিছু করি আর পাশাপাশি লিখি। তো এটার কারণ হচ্ছে বাংলাদেশে এখনো লেখাকে বা এই সাহিত্যকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ এখনো আমার মনে হয় না যে হয়েছে। ভ্রমণ লেখক হিসেবে এই যে অভিজ্ঞতার জায়গা থেকে কি মনে হয় যে ভ্রমণের জায়গাটা কেমন হওয়া উচিত, বা ভ্রমণ করার জন্য কিরকম মেন্টালিটি রাখা উচিত, বা কি ধরনের কাব্যিক চিন্তা ভাবনা নিয়ে আমরা ভ্রমণে যেতে পারি? না, ভ্রমণে আমার একটাই এখন বিশ্বব্যাপী যেটা পরিবেশগত দিকটা তুলে ধরা হয়, যে আপনি ভ্রমণ করছেন, ভ্রমণ করলে তো আপনি পরিবেশটাকে একটু যদি ঠিক না রাখেন, যে কোনো ধরেন কক্সবাজারের কথা আমরা ধরি, আমরা যদি ভ্রমণে যাই, কক্সবাজার যাই এবং যে কোনো জিনিস, যে কোনো বর্জ্য আবর্জনা ফেলে আসি, তাহলে তো এটার জন্য অন্যের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে বা কর্তৃপক্ষের জন্য বার্ডেন হচ্ছে। ফলে আমরা যখন এটা ফিরে আসব, কিংবা আবার যখন যাব, কিংবা নতুন প্রজন্ম যখন যাবে বা নতুন কেউ যাবে, সেটা তো সে অরিজিনাল সেই জায়গাটা পাচ্ছে না। তাহলে আমাদের ভ্রমণের একটি হওয়া উচিত, একটা লক্ষ্য হওয়া উচিত যে আমরা ভ্রমণ করব, কিন্তু যে ভ্রমণ যে জায়গাগুলো, এগুলো যেন আমরা মানে ঠিক রাখি এবং পরিবেশ সম্মত রাখি। আদারওয়াইজ আমরা যখন ভবিষ্যতে যাব সেটা আর থাকবে না। যদিও আমার একটা মানে ধারণা যে যখন আমাদের জন্ম হয়েছে তখনই কিন্তু অস্পৃশ্য বা আনটাচ পৃথিবীটা কিন্তু টাচড হওয়া শুরু হয়েছে। যখনই আপনি আনটাচ প্রকৃতিকে টাচ করবেন, বা আপনি মানুষ হিসাবে যখন আপনি আপনার বর্জ্যগুলো ফেলবেন, আস্তে আস্তে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা হতে থাকবে। ফলে মানুষ হিসেবে যখন আমরা এই সভ্যতা মানে জন্ম নিয়েছে এবং সভ্যতা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, ফলে পরিবেশ কিন্তু দূষণ শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে নিসর্গকে যতটা রক্ষা করা যায়, সেই ক্ষেত্রে ভ্রমণকে, যারা ভ্রমণকে আমি তাদেরকে অনুরোধ করবো যে সমস্ত ভ্রমণ জায়গাগুলোতে আপনারা যাবেন, অবশ্যই পরিবেশের বিষয়টাকে খেয়াল রাখতে হবে এবং এই অনুভব নিয়ে ফিরতে হবে যে আমি যাতে এই জায়গাটা আবার পুনরায় ব্যবহার করতে পারি। আপনার এবার ব্যক্তি জীবনে একটু জানতে চাই, ছোটবেলা কোথায় কেটেছে, তারপর বড় হওয়া কোথায়? হ্যাঁ, আমি ছোটবেলা আমার কুষ্টিয়াতে কেটেছে, কুষ্টিয়ার একটা গ্রামে। তারপরে স্থানীয়ভাবে আমি লেখাপড়া করেছিলাম। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা ৮০-র দশকে। আমি কিন্তু অনেক বয়সী মানুষ, মানে আপনার ধারণার চেয়ে একটু বেশি হব। ৮০-র দশক মানে আমি বলছি মধ্য ৮০-তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং পাশ করি, এবং তার মানে ওই যৌবনকাল বলা যায় এলাকা, মানে শহর কুষ্টিয়া, কুমারখালী আমার জন্ম, কুমারখালী এবং কুষ্টিয়াতে। আচ্ছা, নতুন প্রজন্মের যে ভ্রামণিক যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে আপনার কি পরামর্শ থাকবে? নতুন ভ্রমণদের আমরা এই যে আমি যেটা আগে বললাম যে আমরা যে আড্ডা করি, এখানে কিন্তু নতুনদেরকে আমরা নিয়ে আসছি, নতুনদেরকে আমরা আমন্ত্রণ জানাই, সেখানে সকালবেলা খাওয়া হয়, আড্ডা হয়, 2-3 ঘন্টা বিভিন্ন জনের ভ্রমণ শোনা হয়, ভবিষ্যতে কে ভ্রমণে কোথায় যাচ্ছে এটা বলা হয়। তো এইটার আমাদের এটার মধ্য দিয়ে আমরা যেটা নতুন প্রজন্মকে একটা মেসেজ বা বার্তা দিতে চাই, সেটি হচ্ছে যে ওই যে একই কথা, সৃষ্টিশীল ভ্রমণ তোমরা করো। আদারওয়াইজ শুধু ভ্রমণে গেলাম। আর এখনকার তরুণরা যেটা আমার মনে হয় করছে, যে তাদের মধ্যে একটা ব্যবসায়িক অর্থ উপার্জন, এটা একটা মুখ্য। তো অর্থ উপার্জন মুখ্য হয়ে দাঁড়ালে যেটা হয় যে আপনি জীবনকে কিন্তু আর উপভোগ করা, সুন্দর মানে ভ্রমণ জীবনকে কিন্তু আর উপভোগ করা একটু হয়। যদিও ভ্রমণের জন্য এবং অন্য সব কিছুর জন্য অর্থের প্রয়োজন আছে, তো খুব বেশি প্রয়োজন নেই। এটা আমাদের এতদিনের এই ভাবনা বা এই গবেষণা থেকে এটা পেয়েছি যে ভ্রমণের জন্য আসলে একটা ভালো মন দরকার, এবং আপনার
এটাই নতুন প্রজন্মের প্রতি ওইটাই আমরা সবসময় আহ্বান জানাই যে তোমরা ভ্রমণ করো, ভ্রমণ আগ্রহী হও এবং সৃষ্টিশীল ভ্রমণ করো। এবং শুধু ভ্রমণ করে আরেকজনকে প্যাকেজ নিয়ে আবার আরেকজনকে দেখানো, হ্যাঁ প্যাকেজ যারা ব্যবসা করছে, কিন্তু তোমরা এত বেশি ব্যবসায়ী এবং এত উপার্জন করার প্রয়োজন নাই। জীবন অনেক ছোট, এই জীবনকে উপভোগ করো, এটা সবচেয়ে বড়। এবার তো আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ভ্রমণটা সম্পর্কে জানতে চাই, কোনটি ছিল? এটা মুশকিলে ফেললেন, সেটি হচ্ছে যে আমি আজকে এটা আমার কলকাতা থেকে একটা লেখা চেয়েছে, আর সেটা লিখছি পূর্ব তিমুর। আমি তখন সাংবাদিকতার সঙ্গেও ভালোভাবে যুক্ত। 2002 সালে পূর্ব তিমুর সদ্য স্বাধীন হওয়ার পরে আমি ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর স্বাধীন হয়। তো পূর্ব তিমুরে যখন আমি যাই তখন ডেনপাসার, বালি আপনি চেনেন, বালির এয়ারপোর্ট ডেনপাসার এয়ারপোর্টে নেমে জাকার্তা থেকে আমি যাচ্ছিলাম, আসলে ওই সাউথ এশিয়ার অনেক দেশ ঘুরে যাচ্ছিলাম। সদ্য স্বাধীন জাকার্তা বা ইন্দোনেশিয়ার ভিসা আমার ওয়ান টাইম, অর্থাৎ সিঙ্গেল ভিসা এন্ট্রি ছিল। তো আমি জাকার্তা থেকে যখন বেরিয়ে গেলাম, পূর্ব তিমুর কিন্তু পোর্ট এন্ট্রি, তাই আমি ডেনপাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন ইমিগ্রেশন কর্মকর্তা আমাকে বলেন যে আপনি তো জাকার্তা, আপনার প্লেন তো দেখছেন, মানে আমার রিটার্ন টিকিট জাকার্তা থেকে, কিন্তু আমি বেরিয়ে অন্য দেশে চলে যাচ্ছি, অলরেডি তো এটা অলরেডি বিন সেপারেটেড, মানে আপনার স্বাধীন হয়ে গেছে ইন্দোনেশিয়া, তাহলে আপনার ওই ভিসা তো পূর্ব তিমুরে কাজ করবে না। তখন আমি বেরিয়ে ছিল মারা হয়েছে, তা আমি বললাম তাহলে আমি ফেরত যাই, আমি পূর্ব তিমুরে যাবো না, কারণ আমি তো আর ভিসা নতুন করে পাবো না। তখন আমি বেরিয়ে যখন গেলাম, ওরা আর আমাকে মানে ব্যাক করে নাই। আমি পূর্ব তিমুরে গিয়ে আমাকে আটকে থাকতে হয়েছিল বেশ কিছুদিন, এবং তখন ইন্দোনেশিয়ার একটা কনসুলেট খোলার পরে তখন আমি সেকেন্ড টাইম, কারণ আমার টিকিট ছিল জাকার্তা থেকে, সেকেন্ড টাইমে আবার মানে রিএন্ট্রি নিলাম ভিসা, এটা একটা সিল পূর্ব তিমুর থেকে। তারপরে আমি জাকার্তায় আসি, তারপরে দেশে আসি। তো ওটা একটা স্মরণীয় অভিজ্ঞতা ছিল যে কোনো দেশে যখন আপনি সিঙ্গেল ভিসা নিয়ে গেছেন এবং সেই দেশটা কেবলই স্বাধীন হয়ে গেছে, এখন আপনি ওই দেশে চলে গেছেন, তখন তো আপনি ভিসা আর ওই মূল দেশে ফিরে আসতে পারছেন না, এবং ওখান থেকে কোনো প্লেনও নাই পূর্ব তিমুর থেকে যে আপনি ঢাকায় আসবেন, ফলে আমাকে আটকে থাকতে হয় কিছুদিন। তো ওইটা আটকে থাকাটাও আমার জন্য খুব, কারণ আমি পরবর্তীতে পূর্ব তিমুরের অনেক কিছু লিখছি আর কি। সেটা আমার 2009 সালে একটা বইয়ের মধ্যে, বাতাস বালিকা নামে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে আছে, এবং নতুনভাবে আবারও লিখতেছি পূর্ব তিমুরের। আচ্ছা, এখানে কি শুধু প্রকৃতিটার যে বিশ্লেষণ বা প্রকৃতির যে মাধুর্য সেটাই কি স্থান পেয়েছে, নাকি ব্যক্তি জীবনের কাহিনীগুলো আপনি? না, আমাদের ভ্রমণ গদ্য আমরা সেখানেই বলছি, ভ্রমণ গদ্য কিছুটা ফিকশনীয় ভ্রমণ গদ্য আমরা বলি। সেটা হচ্ছে সেখানে ওই দেশের সংস্কৃতি, তারপরে তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, মানুষ, অর্থাৎ আপনি শুধু প্রকৃতির বর্ণনা যদি দেন, মিথস্ক্রিয়া যেটাকে বলে, যে মানবীয় মিথস্ক্রিয়া, যে প্রকৃতির সঙ্গে মানুষ যদি না থাকে তাহলে তো আপনি কোনো কিছুকে আসলে অ্যাজ এ হোল আপনি ধরছেন না। আমাদের অনেকে প্রকৃতির বর্ণনা দেয়, এটা ঠিকই আছে, কিন্তু এটার সঙ্গে আমরা যেটা চর্চা করে থাকি সেটা হচ্ছে এর মধ্যে মানুষ এবং সংস্কৃতি আসতে হবে, তাদের খাদ্যাভ্যাস আসতে পারে, তাদের ভাষা আসতে পারে। ফলে হচ্ছে যে আমাদের ভ্রমণ গদ্যে যে লেখাগুলো ছাপায়, আপনি যদি কোনো লেখা পড়ে দেখেন, আমি ভ্রমণ গদ্যটা একটু দেখাতে চাই, যে এটা দর্শক মণ্ডলীও দেখতে পারেন, যে এই পত্রিকাটি কিন্তু বই আকারে, এখানে কিন্তু 24 জনের লেখা আছে, তারা সবাই বিখ্যাত লেখক, মইনুল সুলতান, শাকুর মজিদ থেকে শুরু করে অনেকের, তারা কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছে ভ্রমণে, ফলে ইয়াংদেরও অনেকের আছে। এই যে আমরা করে যাচ্ছি, এটার আমাদের ভ্রমণ এই চর্চার একটাই, যে যেখানে যাবে যে কোনো ভ্রমণিক, যেটা লিখবে সেটা যেন এট এ গ্লান্স তার সব কিছু আসে, এটাই আর কি। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে দীর্ঘ জার্নি কোনটি ছিল বা ভ্রমণ কোনটি ছিল? না, আমি সবচেয়ে বেশি থেকেছি আমেরিকায়, মানে অনেক দিন ধরে, কারণ এটা আমার আত্মীয় স্বজন এবং আমার মানে আমাদের পরিবারের লোকজন কিছু থাকে, এবং আমার সবচেয়ে দীর্ঘ ভ্রমণ সেটি হচ্ছে আমি এখন ওই বিমানটি নেই, থাইল্যান্ড থেকে ব্যাংকক থেকে আমেরিকায় যাওয়া, এটার প্রায় 17 ঘন্টা সিঙ্গেল জার্নি, অর্থাৎ কোথাও বিমান না নেমে আপনার প্রশান্ত বা আটলান্টিক পাড়ি না দিয়ে এটা সোজা চলে গিয়েছে, এটা উত্তর মেরু হয়ে কানাডার উপর দিয়ে আমেরিকায়। তার মানে এইটা একটা সিঙ্গেল জার্নিতে থাইল্যান্ড থেকে গভীর রাতে উঠে, এবং ব্যাংকক থেকে গভীর রাতে ওই প্লেনে ওঠার পরে কিছুক্ষণ পরেই দিন হয়ে যায়, এবং এই যে 17 ঘন্টা, এবং আপনার পুরাটাই দিনই থাকে, আর কোনো রাত হয় না, মানে আপনার সূর্য উপরে থাকে। কারণ হচ্ছে এটা আমরা আটলান্টিক, যেমন পশ্চিমের দিকে গেলে আটলান্টিক, পূর্ব দিকে যদি আপনি টোকিও বা
জাপানে যান এটা হচ্ছে প্রশান্ত, কিন্তু এটা যায় এইভাবে, অর্থাৎ আপনার উত্তর মেরুর দিকে আচ্ছা। যে, তার মানে হচ্ছে যে আপনি প্রশান্ত এবং আটলান্টিক পাড়ি না দিয়েও আমেরিকায় যাওয়া যাচ্ছিল তখন। তো এই ভ্রমণটা আমার একটা বড় স্মরণীয় অভিজ্ঞতা, এবং সেটি কিন্তু সেই বিমানটি কিন্তু আর মানে এখন আর সিঙ্গেল জার্নিতে আমেরিকা নিয়ে যায় না। তো এখন যত আমেরিকা বা পশ্চিমে যত যায়, ইউকে যাক কিংবা আমেরিকায়, দেখবেন যে বিমান কোথাও থামে, ইস্তাম্বুল কিংবা দোহা কিংবা কোথাও, অর্থাৎ সেখানে যাত্রা বিরতি করে পরে আবার যায়, 2-1 ঘন্টা যাত্রা বিরতি থাকে। কিন্তু সিঙ্গেল জার্নিতে আমেরিকা যাওয়া, এটা একটা অনেকের জন্যই, যারা অতীতে গেছেন, এটা টাফ, এবং সারা দিনই থাকছে, আপনি রাত দেখছেন না, কিন্তু এর মধ্যে 24 ঘন্টা প্রায় চলে যাচ্ছে, 17 ঘন্টা জার্নি এবং ইমিগ্রেশন দিয়ে 24 ঘন্টা, পুরো একটা দিন। হ্যাঁ, ফলে হচ্ছে যে আপনি দিনই দেখছেন, ওটা একটা বড় অভিজ্ঞতা আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার কিছু অভিজ্ঞতা শুনলাম, অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং স্পেশালি ভ্রমণ গদ্য সম্পর্কে যতটুকু জানতে পারলাম, দর্শক শ্রোতা যতটুকু জানতে পারলেন, যে এটা আসলে কোনো বাণিজ্যিক বিষয় না, এটা মানুষের ভালোবাসা বা সেই এক্সপিরিয়েন্স এবং সৃষ্টিকর্ম দিয়ে এটা যতদিন বেঁচে আছে, আগামীতে আরও সুন্দরভাবে অগ্রসর হোক। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।